হ্যালো অ্যানালিটিক্যাল মাইন্ড, আসসালামু আলাইকুম। এলিভেশন ডিজিটাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি কথা বলবো সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে। আসলে সার্ভার সাইড ট্র্যাকিংটা কীভাবে কাজ করে। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কোনো আর মনের মধ্যে আর কোনো দ্বিধা কাজ করবে না। তো আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা সম্পর্কে আলোচনা করার জন্য আমি একটা ডকুমেন্ট রেডি করেছি। এই ডকুমেন্টে কিছু ইমেজ আছে, ইমেজগুলো দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। তো সার্ভার সাইড ট্র্যাকিং বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ব্রাউজার সাইড ট্র্যাকিং বা ক্লায়েন্ট সাইড ট্র্যাকিংটা কি। তো আমি এই ডকুমেন্ট রেডি করেছি এবং প্রত্যেকটা বিষয়গুলো আলাদা আলাদাভাবে আমি উল্লেখ করেছি এখানে। তো প্রথমে আমরা কথা বলি হচ্ছে ব্রাউজার বা ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং। আমরা যদি এই ইমেজটা যদি দেখি আমরা, তাহলে বুঝতে পারবো আসলে একটা ব্রাউজার কীভাবে কাজ করে। আমরা যদি কোনো একটা ব্রাউজারে ভিজিট করি, কোনো ওয়েবসাইটে যদি ভিজিট করি, সেটা কীভাবে কাজ করে। তো সাপোজ এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, একটা ব্রাউজার। আমরা যখন কোনো একটা ব্রাউজারে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, দেন সেই ওয়েবসাইট থেকে একটা সিগন্যাল কিংবা একটা সিগন্যাল আমাদের যে ওয়েবসাইট আমরা ভিজিট করতেছি, ওই ওয়েবসাইটে যে ডোমেন বা যে হোস্টিংয়ের আন্ডার রয়েছে, প্রথমত সেই হোস্টিং সার্ভারে একটা সিগন্যাল যায়। দেন ওই সিগন্যালটা রিলোড হয়ে কিছু যে সিগন্যাল রিলোড হয়ে যে এলিমেন্ট যেগুলো আছে, এলিমেন্টগুলো যখন রিলোড হয়, লোড হয়, দেন আবার আমাদের ব্রাউজারে ফিরে আসে। তখন আমরা ওই উইন্ডোটা আসলে দেখতে পাই। তো আমরা যদি এই ওয়েবসাইটে যদি যাই আমরা, তো সাপোজ আমরা এখানে যদি ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবো যেখানে অনেকগুলো এলিমেন্ট আছে এখানে। তো সাপোজ আমরা এই প্রোডাক্টটা ভিজিট করবো আমরা, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে ইন্টারনাল যে এলিমেন্ট যেগুলো আছে লোড হচ্ছে, কিন্তু লোড হওয়ার পরে আমাদের এই উইন্ডোটা আসলে ওপেন হয়েছে। তো আসলে জিনিসটা কাজ করে এভাবেই। আমরা যখন কোনো একটা ব্রাউজার ভিজিট করি, তখন যে এলিমেন্টগুলো থাকে, সেই এলিমেন্টগুলো লোড হয়ে দেন আবার আমাদের ব্রাউজারে ফিরে আসে সিগন্যালটা। দেন আমরা তখন সেই উইন্ডোটা আসলে দেখতে পাই, যখন এটা হয় উইন্ডো লোড। তো এই যে এলিমেন্ট যেগুলো আছে, এগুলো কতগুলি HTML CSS জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে গঠিত আর কি। তো যেটা লোড যখন হয়, তখন এই HTML CSS জাভাস্ক্রিপ্ট কোডগুলো তখন সঙ্গে সঙ্গে লোড হয়ে দেন আমাদের ব্রাউজারে ওই উইন্ডোটা আসে, তখন আমরা এটা দেখতে পাই। তো এটা হচ্ছে মূলত ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং বা ব্রাউজার সাইড ট্র্যাকিং। এবং এটা আমাদের সরাসরি ওয়েবসাইটের যে আমাদের হোস্টিং যে রয়েছে, ডোমেনের যে হোস্টিং রয়েছে, সেটার সাথে সরাসরি কানেক্টেড। কমিউনিকেশন বিটুইন দ্য ইউজার্স ব্রাউজার ক্লায়েন্টস অ্যান্ড দ্য মাদার সার্ভার। এবার আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট যে কোড যেগুলো রয়েছে, এই কোডগুলোর সাথে সাথে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যদি কোনো থার্ড পার্টি কোনো প্লাগ ইন কিংবা থার্ড পার্টি স্ক্রিপ্ট যদি ইউজ করি, সাপোজ ফেসবুক পিক্সেল কিংবা গুগল আন্ডারস্কোরের যে স্ক্রিপ্ট রয়েছে, গুগলের কনভার্সন ট্র্যাকিং যে স্ক্রিপ্টগুলো রয়েছে, সেই স্ক্রিপ্টগুলো যদি আমরা ইউজ করি, সেই স্ক্রিপ্টগুলো সঙ্গে সঙ্গে কিন্তু লোড হয়, এখানে লোড হয়ে আমাদের ওয়েবসাইটে আসে। এখন সেই স্ক্রিপ্টগুলো কেন আমরা ইউজ করি? সেই স্ক্রিপ্টগুলো আমরা ইউজ করি সাধারণত ফেসবুক পিক্সেলের স্ক্রিপ্ট ইউজ করি আমরা, ফেসবুকে যা আমাদের যে ইউজার রয়েছে তাদেরকে রিমার্কেটিং করার জন্য। গুগল এডসের যে স্ক্রিপ্ট আমরা ইউজ করি কেন? আমাদের গুগল এডসের থ্রুতে যে কাস্টমারগুলো আমাদের ওয়েবসাইটে আসতেছে, তাদেরকে ট্র্যাক করার জন্য। গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে, তাদের যে অ্যানালিটিক্যাল যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো ট্র্যাক করার জন্য আমরা স্ক্রিপ্টগুলো ইউজ করি আসলে। তো এখান থেকে যখন সিগন্যাল সার্ভারে যায়, সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটে যে এলিমেন্ট যেগুলো আছে, এলিমেন্ট সঙ্গে সঙ্গে এই থার্ড পার্টি যে স্ক্রিপ্টগুলো আছে, এগুলো সঙ্গে সঙ্গে লোড হয়ে আমাদের ওয়েবসাইটে আসে। এবং আমাদের ওয়েবসাইটে যখন আসে, সঙ্গে সঙ্গে ওই ডেটাগুলো আমাদের যদি ফেসবুক পিক্সেল ইউজ করে থাকে আমাদের ওয়েবসাইটে, তো সেটা ফেসবুকের কাছে চলে যায়। গুগল অ্যাডসে যদি কোনো স্ক্রিপ্ট ইউজ করি, গুগল অ্যাডসে চলে যায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ GFOতে চলে যায়। তো এটা হচ্ছে মূলত ট্র্যাডিশনাল ট্র্যাকিং। এটাকে মূলত যেটা ব্রাউজার সাইড ট্র্যাকিং, সেটাকে বলা হয় ট্র্যাডিশনাল ট্র্যাকিং। তো নর্মালি আমরা এইভাবে আসলে কাজ করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ইউএস কান্ট্রিতে কিংবা অনেক দেশে যারা GDPR কমপ্লায়েন্স রুলস যারা মেনটেন করে, তারা ঠিক এই জায়গাটাতেই একটা ঘটনা ঘটে ফেলে। কি ঘটনা? তারা বিভিন্ন প্রকার অ্যাড ব্লকার ইউজ করে, অনেক ITP iOS 14 আপডেট এবং বিভিন্ন ধরনের কুকি ব্লকার ইউজ করে। সেই কুকিগুলো কী করে?
আমাদের যে থার্ড পার্টি আমরা যে স্ক্রিপ্টগুলো ইউজ করতেছি এই স্ক্রিপ্টগুলো লোড হতে যেন না পারে। আসলে এটা কি কাজ কি, আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে সেই ভিজিট করে ইউজার ডেটাগুলো তাদের ফেসবুকে কিংবা গুগল অ্যাডসে জিএফরে নিয়ে যায় ডেটাগুলো। তো ইউজারে যদি না যেতে চায় যে আমার ডেটাগুলো অন্য কোনো সার্ভারে, আমাদের যে ডোমেন আছে সে আমাদের হিস্ট্রিগুলো শুধু আমাদের সার্ভারে থাকবে, আমাদের চাই না যে আমাদের ডেটাগুলো আমাদের সার্ভার থেকে অন্য কোনো সার্ভারে যাক। তো এই ডেটা এই প্রিভেন্ট করার জন্য আসলে বিভিন্ন প্রকার অ্যাড ব্লকার, বিভিন্ন ধরনের কুকি ব্লকারগুলো ইউজ করা হয়ে থাকে। তখন কি হয়, এই HTML CSS কোড যখন লোড হয় তখন এই ফেসবুকের যে জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো তখন লোড হতে পারে না। লোড না করার কারণে ফেসবুক তার ডেটাগুলো পায় না, জিএফও ডেটা পায় না। আমরা ফেসবুক স্ক্রিপ্ট কেন ইউজ করি, আমরা মার্কেটিং ইন্ডের জন্য ফেসবুক ইউজ করি। আমাদের ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, তাদের অ্যাক্টিভিটি কী, এগুলো ট্র্যাক করার জন্য, তাদেরকে আবার রিমার্কেটিং করার জন্য, তাদের প্রোডাক্টগুলো আমাদের আবার দেখার জন্য আমরা এই স্ক্রিপ্টগুলো ইউজ করি। তখন ফেসবুক ওই ডেটাগুলো আসলে পায় না, তখন আমাদের ক্যাম্পেইনে আমাদের ডেটা মিসম্যাচ হয়, অনেক ইস্যু থাকে আর কি, আমরা সেদিকে না যাই। এই বিষয়গুলো আসলে হয়ে থাকে যদি অ্যাড ব্লকার ইউজ করে থাকি। অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই ব্রাউজারে কিছু সেটিংস আছে, আমরা এখানে যদি মোর টুলসে যদি যাই, সেখান থেকে আমাদের ক্লিয়ার ব্রাউজিং যদি যাই এবং ক্যান্সেল করে আমরা যদি এখান থেকে কুকি এখান থেকে যদি যাই আমরা, তাহলে বুঝতে পারবো যে এখানে থার্ড পার্টি কুকি আমরা এখানে ব্লক করতে পারবো। যদি অ্যালাউ করে যদি থাকে অ্যালাউ করে দিতে পারবো, যে ব্লক করতে পারবো। এখানে ব্লক থার্ড পার্টি কুকি আর অনেক সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো অনেক ব্রাউজারে অটোমেটিক ইউজ করে থাকে, লাইক সাফারি ব্রাউজারে, ব্রেভ ব্রাউজারে। তখন কী করতে হতে পারে, এই ফেসবুকের ডেটাগুলো চাই না। তো আমরা যদি আমাদের মার্কেটিং আমাদের ক্যাম্পেইন যদি রান করি ফেসবুক অ্যাডস কিংবা গুগল অ্যাডস, তখন কী হবে, আমাদের এই ডেটাগুলো দরকার। তো এই ডেটাগুলো আমরা কীভাবে পাবো, এই বিষয়গুলো ওভারকাম করার জন্য সার্ভার সাইড ট্র্যাকিংয়ের উদ্যোগ হয়েছে। এখন আমরা যাই সার্ভার সাইড ট্র্যাকিং এটা কীভাবে কাজ করে। এটা সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং হয় আসলে কাজ করে হবে, আমরা সাধারণত আমাদের ডেটাগুলো, আমাদের সিগন্যালগুলো আমাদের হোস্টিংয়ে যাচ্ছে, সার্ভারে যাচ্ছে, সেখান থেকে আবার লোড হয়ে আবার আসতেছে। তো আমরা এমন একটা রেন্ডার সার্ভার ইউজ করবো। আমরা যখনই আমাদের সিগন্যালটা আমাদের যে ওন সার্ভারে যাচ্ছে, মানে আমাদের নেমচিক গোডাডি যাচ্ছে, পাশাপাশি সঙ্গে সঙ্গে আমাদের সিগন্যালটা আমাদের একটা রেন্টেড সার্ভারে যাবে এবং সেই রেন্টেড সার্ভারটা কনভার্ট করে ডেটাগুলো আমাদের ফেসবুকের কাছে পাঠাবে, গুগল অ্যাডসের কাছে পাঠাবে, জিওফোরের কাছে পাঠাবে, সঙ্গে সঙ্গে ব্রাউজারের কাছে যাবে এবং সঙ্গে সঙ্গে সার্ভারও যাবে। এখন এই সার্ভারটা আমাদের ব্রাউজারের সাথে ডিরেক্ট কানেক্ট থাকতেছে। এই জায়গায় কোনো অ্যাড ব্লকার কিংবা কোনো ইস্যু থাকে না আর কি, তখন আমাদের ডেটাটা ডিরেক্ট চলে যায়। এই জায়গায় যদি বাধাগ্রস্ত যদি হয়, তো বাধাগ্রস্ত হলো, কিন্তু আমাদের এই ডেটাটা যখন সার্ভারে পাঠাবো আমরা, এই ডাটাটা একদম ডিরেক্ট চলে যায়। এখানে কোনো বাধাগ্রস্ত হওয়ার উপায় থাকে না। এখানে এটা বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু এটা বাধাগ্রস্ত হবে না। এটা আমাদের ডাটাটা ফেসবুকে চলে যায়, গুগল অ্যাডসে চলে যায়, জিওফোরে চলে যায়। এটাই মূলত এই প্রসেসটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আমাদের যদি ব্রাউজারের ডেটাগুলো যে আমাদের বিভিন্ন অ্যাড ব্লকার কিংবা বিভিন্ন ব্রাউজারে যে সেটিংস আছে সেগুলো যদি কারণে যদি ডেটাগুলো যদি লোড না হতে পারে, আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবো, তখন আমাদের ডেটা কোনো বাধাগ্রস্ত না হয় ডিরেক্ট আমাদের সার্ভারে চলে যাবে। এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। এখন আমাদের অনেকগুলো সার্ভার রয়েছে, আমরা কোন সার্ভারটা ইউজ করবো? আমাদের আছে স্টেপ সার্ভার এবং আমাদের রয়েছে গুগল ক্লাউড বা জিসিপি। স্টেপ সার্ভারটা অনেক পপুলার সার্ভার এবং গুগল ক্লাউডটা অনেক পপুলার। এটা গুগলের প্রোডাক্ট এবং এটা স্টেপ হচ্ছে স্টেপের প্রোডাক্ট। এই স্টেপও প্রায় প্রথম দিকে এটা গুগলের সার্ভারটা এরা ইউজ করতো। এখন ওরা নিজস্ব অনেক সার্ভার রেডি করেছে, অনেক ভালো আর সার্ভিস দেয় আর কি স্টেপটা, এবং অনেক ফেমাস, এটা অনেকে ইউজ করে। এবং গুগল ক্লাউডটা একটু টেকনিক্যাল হয় আর কি। এখন আমরা আসি 4 নম্বর হচ্ছে যে কাস্টম সাবডোমেন কেন ইম্পর্টেন্ট। তো এই কাস্টম সাবডোমেন ইম্পর্টেন্ট এই কারণে, এটা বোঝার আগে আমাদেরকে আমরা এই স্ক্রিপ্টটা একটু বুঝতে হবে আর কি, যে বিফোর কাস্টম সাবডোমেন কনফিগারেশন। আসলে আমরা আমাদের ফেসবুক পিক্সেল কিংবা গুগল অ্যাডস বা জিএফোরের যে আমরা স্ক্রিপ্টগুলো আমরা ওয়েবসাইটে যা ইমপ্লিমেন্ট করি, কীভাবে ইমপ্লিমেন্ট করি? আমরা গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে ইমপ্লিমেন্ট করি। মানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটকে প্রথমে কানেক্ট করি, দেন গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে ফেসবুক পিক্সেল কিংবা জিএফোর গুগল অ্যাডসের যে স্ক্রিপ্ট যেগুলো আছে এই স্ক্রিপ্টগুলো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করি। তখন একটা জিনিস দেখা যায় আর কি, একটু জুম করি।
আমরা এই স্ক্রিপ্টের মধ্যে দেখতে পাবো যে এখানে একটা ডোমেন থাকে। কি ডোমেন? www.googletagmanager.com। মানে আমাদের ওয়েবসাইট একটা ডোমেন থাকে, এই ডোমেনের আন্ডারে আমাদের ডেটাগুলা লোড হয় আর কি। কিন্তু আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবো, আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন এই স্ক্রিপ্টটা ইউজ যখন করবো আমরা, তখন এই একটা থার্ড পার্টি, এটাও কিন্তু থার্ড পার্টি একটা ইউআরএল, এই থার্ড পার্টি ইউআরএল এর মাধ্যমে আমাদের ডেটাগুলো আমাদের সার্ভারে চলে যাচ্ছে। ফেসবুক যেমন একটা থার্ড পার্টি, ফেসবুক স্ক্রিপ্ট, এই গুগল ট্যাগ ম্যানেজারও কিন্তু থার্ড পার্টি একটা। হয়তো বা যদি ফেসবুকটা যদি আমার কোনো কারণে বাধাগ্রস্ত যেতে হয়, সেই থার্ড পার্টি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এটাও বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু বাধাগ্রস্ত আসলে হয় না। কিন্তু আমাদেরকে বিষয়টা আসলে বুঝতে হবে, এটা একটা থার্ড পার্টি, এটা বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভবিষ্যতে এরকম কিছু ইমপ্লিমেন্টেশন যদি আসে। তো এটা পুরোপুরি তখন কি হয়, এটা ফার্স্ট পার্টি, মানে আমরা যদি এখানে যে ফার্স্ট পার্টি যে ট্র্যাকিংটা হচ্ছে, আমরা যখন গুগল ট্যাগ মানে ইউজ যখন করবো তখন একটা ফার্স্ট পার্টি ট্র্যাকিং কিন্তু হচ্ছে না। মানে আমার একটা থার্ড পার্টি ডোমেনের আন্ডারে আমাদের সার্ভারে ডেটা যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, একদম ফার্স্ট পার্টি ট্র্যাকিং করতে হবে, মানে আমাদের ডোমেনের আন্ডারেই আমাদের ডেটাগুলো এই সার্ভারে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে, কাস্টম সাবডোমেন ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের কাস্টম সাবডোমেন কীভাবে ক্রিয়েট করবো, আমরা আমাদের ওয়েবসাইটের শুরুতে একটা কাস্টম সাবডোমেন অ্যাড করব এবং এই ইউআরএল এর থ্রুতেই আমাদের ডেটাগুলো আমাদের সার্ভারে যাবে। এটা হচ্ছে মেন ডোমেনের সাথে আমরা টেস্ট করে দিয়েছি, আমি এখানে টেস্ট একটা এক্সাম্পল, এখানে আমরা জাস্ট একটা সাবডোমেন ইউজ করবো। এই ডেটার আন্ডারে আমাদের ডেটাগুলো আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংয়ে যাবে। আমরা যখন কাস্টম সাবডোমেন ইউজ যখন করবো তখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের স্ক্রিপ্টটা এইভাবে হবে। তখন কী হবে, আমাদের ডেটাগুলো একদম 100% ফার্স্ট পার্টি ডোমেনের আন্ডারেই যাবে। এটা হলো ফার্স্ট পার্টি কাস্টম সাবডোমেনের বিষয় এটা। এবং আমরা কী করে এটা ক্রিয়েট করবো, আমরা স্টেপের মাধ্যমে যাবো। আমাদের এখান থেকে আমরা যে জুম যদি করি, আমরা যে স্টেপটা যদি করি, আমরা স্টেপ কিন্তু অলরেডি বলে দিয়েছে যে উই হাইলি রিকমেন্ডেড টু অ্যাড এ কাস্টম সাবডোমেন ফর দ্য কারেক্ট পারফরমেন্স অফ দ্য ফার্স্ট পার্টি কুকি টু ইউজ স্টেপ সাবডোমেন। স্টেপে একটা অটোমেটিক কিন্তু একটা ওদের সার্ভারে ইউআরএল আছে, কিন্তু এটা কিন্তু থার্ড পার্টি ইউআরএল। স্টেপ আমাদের অলরেডি সাজেস্ট করতে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট পার্টি যে ট্র্যাকিং যে করবো সেটার জন্য আমাদের কাস্টম সাবডোমেন ক্রিয়েট করতে হবে। এইভাবে আমরা কাস্টমটা সাবডোমেন করবো, সাবডোমেন অ্যাড করবো এবং এইভাবে আমরা কাস্টম সাবডোমেন করবো। সেটা হচ্ছে অন্য বিষয়, অন্য ভিডিওতে আমরা দেখাবো কীভাবে কাস্টম সাবডোমেন অ্যাড করতেছি। আসলে এইভাবে আমাদের কাস্টম সাবডোমেন ক্রিয়েট করতে হবে, তখন আমাদের ডেটাগুলো আমাদের নিজস্ব ডোমেনের আন্ডারে যাবে। তো ফার্স্ট পার্টি কুকি বেস ট্র্যাকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব যে ডোমেন রয়েছে সেই ডোমেনের আন্ডারেই আমরা আমাদের ডেটাগুলো আমাদের সার্ভারের কাছে পাঠাবো। কোনো থার্ড পার্টি ডোমেনের আন্ডারে আমাদের ডেটাগুলো সার্ভারে পাঠাবো না। এবং সেটা হচ্ছে 100% অ্যাকুরেট, 100% ফার্স্ট পার্টি কুকি বেস ট্র্যাকিং এবং 100% কমপ্লায়েন্স ইস্যু। তো মূলত এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। তো সার্ভার সাইড ট্র্যাকিংয়ের পরবর্তী ভিতরে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ফর ফেসবুকের জন্য বা গুগলের জন্য, জিএফের জন্য, আমরা ওই ভিডিওতে আমরা বিষয়গুলো আসলে ক্লিয়ার করব। তো এটা হচ্ছে মূলত সার্ভার সাইড ট্র্যাকিংয়ের বিষয়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে মোটামুটি বেসিকটা আপনাদের আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।